শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। জঙ্গিবাদের অর্থায়ন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি শহীদ পরিবারের। জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার অবস্থা থেকে মুক্তি পেতে হয়, তাহলে তাদের এই উৎসগুলোকে কর্তন করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অচিরেই যুদ্ধাপরাধী দল জামাতকে নিষিদ্ধ করা হবে জানালেন হানিফ। গণতন্ত্রের চর্চা না থাকায় বাস্তবায়ন হয়নি শহীদদের স্বপ্ন, মন্তব্য মির্জা ফখরুলের। উৎসবমুখর পরিবেশে পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ। আওয়ামী লীগের বৈধ প্রার্থী 233 জন, বিএনপির 219। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে, হাইকোর্টের আদেশ। জিজ্ঞাসাবাদ করা হবে নূর হোসেনকে, জানালেন আইনজীবী। দিনাজপুরে ইসকন মন্দির এলাকায় হামলার ঘটনায় আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। সতর্ক অবস্থানে প্রশাসন। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি। এবং চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পের পানি ছেড়ে দেয়ায় চরম দুর্ভোগের আশঙ্কা। 1,500 হেক্টর জমিতে ধান এবং সবজি চাষ অনিশ্চিত। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের। স্মরণ করছে সেই সব স্বপ্ন সারথীকে যাদের মেধা আর মননে শক্তি পেয়েছিল 1971-এর দিশেহারা বাঙালি জাতি। সুগম হয়েছিল মুক্তির পথ। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে শহীদ বেদিতে। বাঙালির জাগরণে এদেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল আলোকবর্তিকার। পরাজয় নিশ্চিত জেনে এদেশীয় দোসরদের সহযোগিতায় স্বাধীনতার ঠিক আগে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদাররা। উদ্দেশ্য বাংলাদেশকে মেধাশূন্য করা। স্বাধীনতার 44 বছর পরও সেই কৃতি সন্তানদের দেখানো পথ ধরেই এগিয়ে যেতে চায় আজকের বাংলাদেশ। শ্রদ্ধাবনত জাতির পক্ষে তাই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শহীদদের আরও শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, 71-এ পরাজিত শক্তির সঙ্গে যারা মিত্রতা করেছে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের অপরাধ বিচার হয়েছে এবং শীর্ষ পর্যায়ে সেই যুদ্ধাপরাধীদের বিচার রায় হয়েছে এবং সেই রায় কার্যকর করার মধ্য দিয়ে এই জাতিকে কলঙ্ক মুক্ত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। যুদ্ধাপরাধী দল হিসাবে যেহেতু জামাত চিহ্নিত হয়েছে, সেই যুদ্ধাপরাধী দলকে রাজনীতিভাবে নিষিদ্ধ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করি জাতি অচিরেই এই যুদ্ধাপরাধী দলকে রাজনীতিভাবে নিষিদ্ধ দেখতে পাবেন। এরপর সৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। ঢল নামে শোকবিহ্বল হাজারো শিশু, কিশোর, বৃদ্ধ বনিতার। প্রতি বছর ডিসেম্বর এলেই যেমন বিজয়ের আনন্দে ঝলমল করে পুরো বাংলাদেশ, তেমনি একথাও সত্য প্রতি বছর আজকের দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা স্মরণ করে মলিন হয় বাংলার মুখ। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে হয়তো সে শোক কিছুটা হলেও প্রশমিত হয়েছে, কিন্তু শ্রদ্ধা জানাতে আসা মানুষের দাবি অবশিষ্ট যুদ্ধাপরাধীদেরও বিচার করে তাদের রায় কার্যকর করতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ভোরে ধানমন্ডির 32 নম্বরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের নিয়ে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন, গণতন্ত্রের চর্চা না থাকায় তা বাস্তব রূপ পাচ্ছে না। যাদের প্রাণের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল 10:30টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে মির্জা ফখরুল কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। নানা কারণে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন অধরায় রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। শহীদ বুদ্ধিজীবী যারা প্রাণ দিয়েছিলেন, তারা একটা প্রাণ দিয়েছিলেন একটি মুক্ত বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। দুর্ভাগ্যক্রমে আমরা সেটা অর্জন করার পরেও সেটা আমরা হারিয়ে ফেলেছি। আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই জনগণ যে চেতনা নিয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল, সেই চেতনার মধ্য দিয়েই, আন্দোলনের মধ্য দিয়েই তারা সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের বিভিন্ন শরিক দলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। এ সময় জঙ্গি অর্থায়ন বন্ধ সহ জামায়াতকে নিষিদ্ধের দাবি জানান শহীদ পরিবারের স্বজনরা। শাফিন জায়েদকে সাথে নিয়ে জানাচ্ছেন ফেরদৌস লিপি। স্বাধীনতা 44 বছর পর 14 ডিসেম্বরের ভোরের এই সূর্য যেন দায়মুক্ত বাংলাদেশের বার্তা নিয়েই উঠেছে। শহীদ বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এবার জন্য অন্যরকম এক প্রত্যয় নিয়ে সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে এসেছে হাজার হাজার সাধারণ মানুষ। আমরা এখানে আসছি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে, যে আমাদের দেশে যে বুদ্ধিজীবীদের মেরে ফেলা হয়েছে তাদের স্মরণ করার জন্য, তাদের স্মৃতিকে মনে রাখার জন্য এখানে আসছি। অনেক দিনের গ্লানি, অনেক দিনের যে আমাদের বোঝা, সেটা আমরা কিছুটা হালকা হয়েছি, বাকিগুলো হলে আমরা পুরো হালকা হয়ে যাব। নতুন প্রজন্মকে শহীদের আত্মত্যাগের কথা জানাতে সন্তানদের নিয়ে এসেছেন অনেক অভিভাবকও। আমি বাবার সাথে আসছি, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা ফুল দিতে আসছি। এই স্বাধীনতার জন্য কি অপরিসীম ত্যাগ আমাদের পূর্বপুরুষদেরকে করতে হয়েছে, সেই ইতিহাসটা এই শিশুদের জানা দরকার। বুদ্ধিজীবী হত্যাকারীদের সংগঠন জামায়াতের আর্থিক উৎস বন্ধ সহ রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান শহীদ পরিবারের সন্তানরা। 45-40 বছরে তারা 2 লাখ কোটি টাকা অর্থ মুনাফা করেছে এবং তাদের 231টি প্রতিষ্ঠান আছে এই জামাত শিবির স্বাধীনতা বিরোধী জঙ্গি সম্প্রদায়ের। সেই প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে। বিচার প্রক্রিয়া যে রায় আসছে, সেখানে সম্পূর্ণভাবে জামাত ইসলামীর যে ভূমিকা বা অন্যান্য যে সংগঠনগুলো জড়িত ছিল তাদের ব্যাপারটি স্পষ্ট হয়েছে। এখন এর আইনগত যদি কোনো বিষয় দরকার হয়, তার জন্য যদি কোনো সময় দরকার হয়, আমরা সেই সময়টি সরকারকে দিতে চাই। কিন্তু আমরা বিশ্বাস করি সরকার অত্যন্ত এই ব্যাপারে সিরিয়াস এবং নিশ্চয়ই এই ঘটনাটি ঘটবে, তাদের নিষিদ্ধ করা হবে। স্মৃতিসৌধের পাশেই প্রতীকীভাবে সেই দিনই হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র তুলে ধরা হয় নতুন প্রজন্মের কাছে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও সকাল থেকে শ্রদ্ধা জানাতে আসেন হাজারো মানুষ। যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। একটা জাতিকে বুদ্ধিবৃত্তিক জায়গায় ধ্বংস করে দেওয়া, সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের অনেকটা সময় লেগেছে। নতুন জাতি হিসেবে, প্রজন্ম হিসেবে একটি স্বাধীন রাষ্ট্র, ভূখণ্ড, পতাকা সবই পেয়েছি, সেই সাথে হয়েছে আমাদের অর্থনৈতিক উন্নতি। কেবল যুদ্ধ অপরাধীদের বিচার নয়, জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে 71-এর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জামাত শিবিরকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় দীর্ঘ পতাকা মিছিল। দ্রুত সময়ের মধ্যে দেশে বিদেশে থাকা সব বুদ্ধিজীবী হত্যাকারীকে বিচারের আওতায় আনার দাবি জানান মিছিলে অংশ নেয়া দেশের শীর্ষ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা। হাতে লাল সবুজের পতাকা, মুখে জাতীয় সঙ্গীত। ৪৪ বছর আগে দেশের জন্য জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বুদ্ধিজীবী দিবসে এমনিভাবেই স্মরণ করেছে নবীন প্রবীণ সবাই। জাতীয় পতাকার মান রক্ষায় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে সবার কণ্ঠে উচ্চারিত হয় দৃপ্ত শপথ।
এখান থেকে এই যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান বিশিষ্টজনেরা। আমাদের জাতীয় পতাকা তারা যে খামচে ধরেছিল, সেই খামচি থেকে আমরা কিন্তু আমাদের জাতীয় পতাকাকে এখনো সম্পূর্ণরূপে মুক্ত করতে পারি নাই। এরা যাতে কোনো রকম প্রভাব রাখতে না পারে আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের চিন্তায়, আমাদের মননে, সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এরপরে শুরু হয় লাল সবুজের পতাকা মিছিল। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, টিএসসি মোড় ঘুরে শেষ হয় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে গিয়ে। এতে অংশ নেন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নাট্যজন সহ সমাজের সব পেশার মানুষ। এ সময় পাকিস্তানি দোসরদের অর্থনৈতিক উৎস বন্ধ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তারা তখন হয়তো ধরে নিয়েছে যে তারাই রাজত্ব করবে, কিন্তু তারা বোঝেনি যে বাঙালিও মাথা উঁচু করে দাঁড়াতে জানে। আমরা চাই আগামী যে নিজামীর রায় সেটাও ঠিক মতো কার্যকরী হোক। আরও চাই যে খালেদ এবং মঈনুদ্দিন ইংল্যান্ডে পালিয়ে আছে, তাদেরকে ধরে এনে তাদের শাস্তি দেওয়া। সাম্প্রদায়িক ও মৌলবাদের শক্তিকে রুখতে না পারলে কখনোই স্বাধীনতার আসল আনন্দ পাওয়া যাবে না বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের বিতর্কিত কর্মকাণ্ড ও বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের প্রতিবাদ লিপি দিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম। সকালে রায়েরবাজার বৌদ্ধভূমি থেকে মিছিল নিয়ে প্রতিবাদ লিপি পৌঁছে দিতে গুলশানের পাকিস্তান দূতাবাসের দিকে রওনা দেন সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্যরা। মিছিলটি বনানী মাঠের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। এরপর সংগঠনের চেয়ারম্যান কে এম শফিউল্লাহর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনের প্রতিবাদ লিপি নিয়ে যান। প্রতিবাদ লিপিতে মহান মুক্তিযুদ্ধে 195 জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম। যুদ্ধ অপরাধীদের বিচার কাজ হয়েছে, তার যে রায় হয়েছে সেই রায় কার্যকর হয়েছে। এই রায় কার্যকর হওয়াতে তারা একটা প্রতিবাদ জানিয়েছে। তো এইটার বিপক্ষে আমরা কথা বলেছি যে হু আর দে টু টক অ্যাবাউট দিস সামার ট্রায়াল ইন আওয়ার কান্ট্রি। তো এইটার প্রতিবাদে আমরা জনগণ এখান থেকে তাদেরকে এই প্রতিবাদ দিচ্ছি। স্বাধীনতা লাভের দীর্ঘ সময় পর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবার। তারা বলছেন, এই রায় কার্যকরের মধ্য দিয়ে জাতির ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়মুক্তি ঘটেছে। বিশিষ্টজনদের মতে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীর নিষ্ঠুরতার বিচার করতে পারার তৃপ্তিতে এবারের বুদ্ধিজীবী দিবসে উজ্জীবিত হবে গোটা জাতি। শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে তাহসিনা জেসির প্রতিবেদন। 1971-এর 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদা বাহিনী এ দেশীয় দোসর আল-বদর আল-শামস জামাত ইসলামের সহায়তায় পরিকল্পিতভাবে বাসা থেকে ধরে নিয়ে হত্যা করা হয় জাতির সম্পদ, তার বুদ্ধিদীপ্ত সূর্য সন্তানদের। স্বাধীনতা পরবর্তী সময়ে বুদ্ধিজীবীদের এ নির্মম হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হলেও 75-এর পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার পর এবছরই সর্বপ্রথম বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রায় কার্যকর হয়। মৃত্যুদণ্ড দেয়া হয় তৎকালীন আল-বদর বাহিনীর প্রধান, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আলী আহসান মুজাহিদকে। এবারে বুদ্ধিজীবী দিবসটি আমার কাছে তাৎপর্যময়। এর কারণ একটি, আলী হাসান মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। যারা অপরাধীদের সঙ্গে ছিল তারা বিচার করবে কি? যারা অপরাধীদের সঙ্গে ছিল না তারা বিচার করেছে। দীর্ঘ 44 বছর ধরে হৃদয়ে বিচারহীনতার আকুতি বয়ে বেড়ানো সেই বুদ্ধিজীবীদের সন্তানরা বলছেন, তাদের প্রত্যাশা পূরণ হবে তখনই যখন সকল হত্যাকারীকে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। কলঙ্কের বোঝা লাঘব করার জন্যই কিন্তু এই বিচার আমাদের জন্য অসম্ভব বড় একটা বিষয়, এবং যখন একটা করে এরকম বিচার হয় সেটা বিশাল বড় এক প্রাপ্তি। তাদের শাস্তিটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় মুক্তি। অনেক শহীদের স্ত্রীরা তার স্বামীর হত্যার বিচার দেখে যেতে পারেনি, তো অন্ততপক্ষে আমরা আমাদের বা আমার হত্যাকারীদের বিচার রায় কার্যকারী পর্যন্ত দেখে যেতে চাই। আমরা হয়তো আমাদের প্রিয়জন স্বজনদের ফিরে পাবো না,
কিন্তু জাতি বড় ধরনের কাজ করতে যাচ্ছে এবং জাতি অভিশাপ মুক্ত হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে তারা সরকারের প্রতি আহ্বান জানান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্তে আইনগত কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এই মামলার অভিযোগপত্রে ষড়যন্ত্রের বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় তা অন্তর্ভুক্ত করতে বিচারিক আদালতকে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর রিট নিষ্পত্তি করে হাইকোর্ট এই আদেশ দেন। রিটকারীর আইনজীবী বলেছেন, এই আদেশের ফলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত কর্মকর্তা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র ছিল প্রথম থেকেই এ দাবি করে আসছিলেন নিহতের স্বজনরা। একই সাথে ভারত থেকে নূর হোসেনকে ফিরিয়ে আনার পর জোর দাবি ওঠে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের। এর পরিপ্রেক্ষিতেই অভিযোগপত্র দেওয়ার পর অধিকতর তদন্ত এবং জিজ্ঞাসাবাদের সুযোগ আছে কিনা তা নিয়ে চলে আইনি বিতর্ক। সোমবার নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা এক রিট নিষ্পত্তি করে উচ্চ আদালত বলেন, 7 খুন মামলার অভিযোগপত্রে ষড়যন্ত্রের বিষয়টি উল্লেখ করা হয়নি। মামলার যে কোনো পর্যায়ে অধিকতর তদন্তের সুযোগ রয়েছে বলেও জানান আদালত। রিটকারীর আইনজীবীরা বলেন, এই আদেশের ফলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের সুযোগ সৃষ্টি হলো। মহামান্য জজ বলেছেন, আয়োর কাছে এই ক্ষমতা আইনগতভাবে এমনিই দেওয়া আছে, তিনি ইচ্ছা করলেই সেটা করতে পারবেন, প্রয়োজন হলেই সেটা করতে পারবেন। তিনি ডিরেকশন দিয়েছেন মাননীয় সেশন জাজকে, উনি যাতে ক্রিমিনাল কনস্পিরেসির যে ধারা সেই ধারা ইনক্লুড করে বিচার কার্য পরিচালনা করবেন। নিহত নজরুলের স্ত্রী আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করে প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। আমি চার্জশিট পড়ে বুঝছি এই হত্যার আসল পরিকল্পনা আড়ালে রয়েছে। কেন মেরেছিল, পরিকল্পনা কে করেছিল, ও কেন এত বড় জঘন্য হত্যা করলো, 7টা ফ্যামিলি ধ্বংস করলো। সারা দেশবাসী দেখুক, এখন নূর হোসেনকে আমার চাওয়া শুধু রিমান্ডে নেওয়া। 2014 সালের 27 এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন নিখোঁজ হন। এর 3 দিন পর তাদের লাশ শীতলক্ষা নদীতে পাওয়া যায়। একই বছরের 8 এপ্রিল র্যাব কর্মকর্তা সহ 35 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে দেশের 234টি পৌরসভায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সকাল 10টা থেকে পৌরসভাগুলোতে জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। এই উপলক্ষে সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি। দিনের শুরুতেই দলীয় মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই প্রতীকের একাধিক প্রার্থী থাকলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নিজেদের প্রতীক নিয়ে আজ থেকেই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এদিকে আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের প্রচারণা চালানোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পেয়ে গেছি এই মুহূর্তে, এখন থেকে আমার প্রচারণা করতে হবে প্রতীক নিয়ে। আগে তো ছোটখাটো বৈঠক হয়েছে, প্রতীক দিতে পারি নাই। এই মুহূর্তে থেকে আমরা প্রতীক নিয়ে বের হয়ে যাব। যদি সঠিকভাবে নির্বাচন হয়, ইনশাল্লাহ আমি জয় করব। আমরা তাদেরকে ইতিমধ্যেই আচরণবিধি নিয়ে অনেক আলোচনা করেছি। আজকেও আমরা তাদেরকে দিক নির্দেশনা দেব কিভাবে তারা সুন্দর সুষ্ঠু পরিবেশে প্রচারণা চালাবে এবং সবাইকে নিয়ে যাতে একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যায়, সবার লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা যায়, সেজন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে পৌর নির্বাচনে আওয়ামী লীগের 233 জন এবং বিএনপির 219 জন প্রার্থীকে বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থী 271 আর আওয়ামী লীগের একক প্রার্থী 7 জন। দর্শক, এই মুহূর্তে বান্দরবানে আছেন আমাদের রিপোর্টার কমল দে, রাজশাহীর দুর্গাপুরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং কিশোরগঞ্জ পৌরসভায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ। যেটা বলছিলাম, বান্দরবন পার্বত্য জেলার 2টি পৌরসভা এবার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। এর মধ্যে আমরা বান্দরবন দেখেছি প্রতীক বরাদ্দ পাওয়ার পরে কিন্তু প্রার্থীরা জোরসোরে মাঠে নেমে গেছে। কিছুক্ষণ আগে দেখেছি আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে এলাকায় ঘুরছেন এবং তার পক্ষে ভোট চাইছেন। তো এই ক্ষেত্রে নৌকা প্রতীক নেওয়ার পরে তিনি এই গণসংযোগ শুরু করেছেন। অপরদিকে দেখেছি, তবে আমরা এখন পর্যন্ত বিএনপির পক্ষে যেমন কোনো প্রচারণা শুরু হয়নি। সকালে আমরা দেখি উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিস
অফিসার মোহাম্মদ আবু জাফর তিনি প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রথমে তিনি মেয়র প্রার্থী 3 জনকে প্রতীক বরাদ্দ দেন, এরপর সাধারণ কাউন্সিল এবং এরপর সংরক্ষিত কাউন্সিলরদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে মেয়র পদে যেহেতু আওয়ামী লীগ নৌকা প্রতীক এবং বিএনপির ধানশিশি প্রতীক ছিল, সে নিয়ে কোনো সমস্যা হয়নি। কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে সাধারণ কাউন্সিলর পদে। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীরা একাধিক ব্যক্তি যেহেতু একটি প্রতীক চেয়েছে, তখন তাদেরকে লটারি করে কিন্তু তাদেরকে প্রতীক দেওয়া হয়েছে। আর এই প্রতীক দেওয়ার পরপরই তারা প্রচারণা নেমেছে। অপরদিকে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকে থেকে প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, তাই আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি শুরু এখন থেকে শুরু হবে। আর তাই কিন্তু যখন প্রতীক নেওয়ার সময় কিন্তু প্রার্থীরা যখন রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়েছিল, তখন কিন্তু রিটার্নিং অফিসার তাদেরকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন যেহেতু বান্দরবন একটি পার্বত্য জেলা এবং একটা স্পর্শকাতর এলাকা, সেখানে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কিংবা ধর্মীয় বিষয় বা আদিবাসী যে উপজাতি বিষয়গুলি যেন তুলে না এনে কোনো প্রচারণা চালানো না হয়, সে বিষয়টি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন প্রার্থীদেরকে। এরপর লামা উপজেলা লামা পৌরসভা আমরাও একই ধরনের পরিস্থিতি দেখেছি। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এখন পর্যন্ত এ ছিল বান্দরবন থেকে প্রতীক বরাদ্দ এবং প্রচারণা সর্বশেষ। এখন আমরা চলে যাব রাজশাহীর ঈশ্বরদীতে, সেখানে রয়েছেন সহকর্মী রকি। কমল, আপনাকে ধন্যবাদ। মূলত রাজশাহীর 13টি পৌরসভায় এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 30শে ডিসেম্বর। তো এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে 13টি পৌরসভায় কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হলো। মূলত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী এরা দলীয় প্রতীক পাওয়ার কারণে এরই মধ্যে কিন্তু আমরা রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় দেখছি যে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে সাইদুর রহমান মন্টু, তার প্রতীক কিন্তু তার পোস্টার লাগাতে শুরু করেছে তার দলীয় নেতাকর্মী যারা আছেন। আমরা দেখছি যে এখানকার বিএনপি সমর্থিত এই প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যিনি দলীয়ভাবে নির্বাচন করছেন এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে, তিনি তার পোস্টার লাগাতে শুরু করেছেন দুর্গাপুর বাজার এলাকায়। এছাড়াও এখানে যে আওয়ামী লীগ প্রার্থী রয়েছে উনি হচ্ছেন আফজাল তোফাজ্জল হোসেন, উনি বর্তমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন হাসানুজ্জামান শান্টু, তিনিও, আমরা 3 জন প্রার্থীর সাথেই এখানে কথা বলেছি মেয়র প্রার্থীদের সাথে, তারা কিন্তু নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা ব্যক্ত করেছেন। এছাড়া আমি এখানে কিছু তথ্য দিয়ে রাখি। রাজশাহীর এই পৌরসভায়, দুর্গাপুর পৌরসভায় মোট 9টি ওয়ার্ড রয়েছে। এখানে মোট ভোটার রয়েছে 14,906 জন এবং 9টি কেন্দ্রে একযোগে 30শে ডিসেম্বর এই পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এখানকার রিটার্নিং অফিসার। তিনি তো রিটার্নিং অফিসার এখানকার তিনি আরও জানিয়েছেন যে মূলত প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই কিন্তু প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে তারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তারা কিন্তু কতটুকু পোস্টার লাগাতে পারবেন, কতটুকু পোস্টার ছাপাতে পারবেন, কত বড় লিফলেট তারা প্রচার করতে পারবেন এবং কার কার ছবি এখানে দিতে পারবেন, কি ধরনের ছবি তারা এই পোস্টারগুলোতে ব্যবহার করতে পারবেন দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নিয়ে, এ ধরনের কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা নির্বাচনের রিটার্নিং অফিসার তাদেরকে দিয়েছেন। এছাড়াও আমরা সংরক্ষিত আসনের নারী ও সাধারণ কাউন্সিলরের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন মূলত এই দুর্গাপুর পৌরসভার যেসব সমস্যাগুলো রয়েছে তার মূল সমস্যাটি হচ্ছে রাস্তাঘাট অনুন্নত। তো রাস্তাঘাটকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে এবং এই ভোট পাওয়ার জন্য তারা কিন্তু আশাবাদ প্রকাশ করছেন। তো ভোটাররাও বলছেন যে এবার তারা দেখে শুনে বিচার বিশ্লেষণ করে 30শে ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে তারা মেয়র কাউন্সিলর নির্বাচিত করবেন, যারা এলাকার মূলত উন্নয়ন করবেন, সে ধরনের প্রতীকে তারা তাদের মূল্যবান ভোটটি দিবেন। তো এই ছিল আমার কাছে দুর্গাপুর পৌরসভার সর্বশেষ খবর। এখন আমরা জানবো কিশোরগঞ্জে আমাদের সহকর্মী আছেন ইশরাত, তার কাছে যাব হারুন, তিনি জানাবেন কিশোরগঞ্জের পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, একই অবস্থা কিশোরগঞ্জের 7টি পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা খবর নিয়েছি 7টি পৌরসভায় আসলে উৎসবমুখর পরিবেশেই প্রতীক বরাদ্দ হয়েছে। মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারা দলীয় সমর্থক এবং যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারা তাদের নিজেদের যে সমর্থক রয়েছেন তাদেরকে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছেন এবং তারা প্রত্যাশিত যে প্রতীক ছিল সেই প্রতীক নিয়ে আসলে এলাকায় ফিরে গেছেন। আমরা খবর নিয়েছি কিশোরগঞ্জের যে 7টি পৌরসভা রয়েছে 7টি পৌরসভায় প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এখানে দলীয় প্রতীকে যারা নির্বাচন করছেন তারা তো নির্দিষ্ট প্রতীকেই নির্বাচন করছেন। এছাড়া কাউন্সিলর প্রতীকে যারা রয়েছেন
কাউন্সিলর প্রতীকে একটি পদে একাধিক যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই প্রতীক চেয়েছেন, সেখানে আসলে লটারির মাধ্যমে সেই প্রতীক বরাদ্দ নিশ্চিত হয়েছে। তো আমরা দেখেছি যে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের নতুন উদ্যমে তাদের প্রচারণা শুরু করেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ পৌরসভায়। সেই পৌরসভায়ও আসলে দেখেছি যে এখানে যারা মেয়র প্রার্থী রয়েছেন তারা প্রতীক বরাদ্দের পরপরই তাদের প্রচার কার্যক্রম শুরু করেছেন এবং লিফলেট বিতরণ করছেন। এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন, আমরা দেখেছি কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারাও আসলে মিছিল করেছেন এবং লিফলেট বিলি করেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকায়। এখান থেকে আমরা যতক্ষণ অবস্থান করছিলাম দেখেছি যে বেশ কয়েকটি কাউন্সিলর প্রার্থীর মিছিল আসলে এখান দিয়ে গিয়েছে এবং তারা মিছিল করছেন, গণসংযোগ করছেন এবং একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জের যে 7টি পৌরসভায় নির্বাচন হচ্ছে সবগুলো পৌরসভায়। আমি রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে নির্বাচনের আচরণবিধি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ তারা নিয়েছেন এবং প্রার্থীদেরকেও তারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আসলে কিশোরগঞ্জের পৌর নির্বাচনের প্রচারণা এবং প্রতীক বরাদ্দের সর্বশেষ খবর। এখন আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, বান্দরবান, কিশোরগঞ্জ ও রাজশাহী থেকে পৌর নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দুপুরের সময় আরো থাকছে। 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সৌর বিদ্যুৎ। সফলতা বাড়াতে অঞ্চল ভিত্তিক পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। আবারও শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর। দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দেশ সম্পূর্ণভাবে রাজাকার ও জঙ্গিমুক্ত হলে শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক সামাদ্দার, হাবিবুর রহমান ও মীর আব্দুল কাইয়ুমের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন সিলেটে নগরীর চৌহাট্টা এলাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দেশ রাজাকার এবং জঙ্গিমুক্ত হলেই আমাদের যে আত্মীয় জীবন দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন এই দেশের জন্য, তাদের আত্মত্যাগ সার্থক হবে। ইতিমধ্যে অনেক বিচারের চূড়ান্ত রায় হয়েছে, রায় হওয়ার পর সেটা কার্যকর হয়েছে। আমাদের বিশ্বাস যে সমস্ত যুদ্ধাপরাধী, মানবতাবাদী বিরোধী তারা শাস্তি ভোগ করবে। বরিশালে সকাল 9টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর আওয়ামী লীগ। পরে জেলা ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। বরগুনায় সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গণকবর ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এর আগে গত রাত 12টা 1 মিনিটে রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সহ বিভিন্ন স্মৃতি স্থাপনায় মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন হাজারো মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের। এ সময় 71-এর শহীদ বুদ্ধিজীবীদের আলোকচিত্রের সামনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতি কর্মীরা। আমরা যে পোর্ট্রেট গুলো এখানে স্থাপন করি শুধু নামই শুনেছে, কিন্তু এদের ছবিগুলো ওরা কখনো দেখেনি। তো এই নতুন প্রজন্ম যেন এই ছবিগুলোর মধ্য দিয়ে ওদের স্মৃতিগুলো ভেসে ওঠে। এই দিবসে বুদ্ধিজীবীদের জন্য আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আসছি। পাকিস্তানি রাজাকাররা আমাদের মেধাকে নষ্ট করার জন্য তারা এখানে এই জ্ঞানীগুণী লোকদের হত্যা করে। বুদ্ধিজীবী দিবসের হত্যার বিচার খুব শীঘ্রই হওয়া উচিত।
৭১-এর ১৪ ডিসেম্বর নিহত বুদ্ধিজীবীদের অনেকেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোমবাতি প্রজ্বলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই যে গণহত্যা শুরু হলো, এই গণহত্যার শেষও কিন্তু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার মাধ্যমে। যে পরিবারের সদস্যদের হত্যা করে গণহত্যা শুরু করা হয়েছিল, সেই জায়গায় যদি এখন বলা হয় যে গণহত্যা ঘটেনি এবং তারাই গণহত্যার সাথে যুক্ত ছিলেন, তাহলে গণহত্যা কারা করেছিল? বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। তানির মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের জয়নন্দ ইস্কন মন্দিরে হামলার ৩ দিন পরও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মধ্যে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে বিজিবিও। আর নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জেলা প্রশাসক। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত ৪ ডিসেম্বর রাতে দিনাজপুরের কাহারোলে কান্তজিউ মন্দিরে রাসমেলায় হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়, কিন্তু মাত্র ৪ দিনের মাথায় হামলা চালানো হয় একই উপজেলার জয়নন্দ ডহচি গ্রামের ইস্কন মন্দিরে। এতে ২ জন গুলিবিদ্ধ হয়ে দিনাজপুর মেডিকেলে চিকিৎসা নেন। এ ঘটনার সঙ্গে জঙ্গি সদস্যরা জড়িত পুলিশ প্রশাসনের এমন বক্তব্যে আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এইভাবে যদি বোমা হামলা হয়, আমরা তো জীবনের আতঙ্কে সবসময় বাইরে যাওয়া, এটা তো সব নিশ্চিত করতে পারবো না। আমরা এখন খুব আতঙ্কিত। আমরা এটা বাংলাদেশ সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। তবে আতঙ্কিত মানুষদের আশ্বস্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান পুলিশ ও বিজিবি কর্মকর্তারা। এই সমস্ত বিপদের সময় এলাকার লোকজন একত্রিত হয়ে এই বিপদ মোকাবেলা করতে পারবেন আমার বিশ্বাস। আপনাদের অনুভূতি যে আপনার নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমার মনে হয় এটা ভাবা কখনো ঠিক হবে না। আমরা আপনাদের সাথে আছি। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। আপনারা যে শক্তি প্রদর্শন করেছেন, এই জনগণের শক্তি এবং আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি যদি একত্রিত হয়, এর সামনে কোনো দুষ্কৃতকারী দাঁড়াতে পারবে না। গত ১০ ডিসেম্বর রাতে ইস্কন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার শরীফুল ও মুসাব্বির সহ ৭ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। সময় সংবাদ, দিনাজপুর। খাগড়াছড়িতে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টিরও বেশি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ভোরে পানছড়ি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের নোয়াখালী মার্কেট গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এ সময় এলাকাবাসী, বিজিবি ও পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরের সময় আরো থাকছে। এজিয়ান সাগরে রুশ রণতরী থেকে তুরস্কের মাছ ধরা নৌকাকে লক্ষ্য করে গুলি, তুরস্কের সামরিক দূতকে মস্কোর তলব। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী মুদ্রানীতির কারণেই বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বমন্দার কোনো প্রভাব নেই বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর কৌশিক বসু। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কর্মশালায় কথা বলেন বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ। তিনি বলেন, দরিদ্রতা সহ নানা প্রতিবন্ধকতার পরও বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য দৃষ্টান্ত। দেশের তৃণমূল পর্যায়ের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা বাংলাদেশ ব্যাংকের বড় অর্জন বলেও মন্তব্য তার। দেশের তৃণমূল পর্যায়ের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা বাংলাদেশ ব্যাংকের বড় অর্জন। সরকারের পক্ষে দেশের সব মানুষকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়, তবে বেসরকারি খাত ও সরকারের মধ্যে সমন্বয় থাকলেই সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব, কারণ বেসরকারি খাত টেকসই উন্নয়নে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পের পানি ছেড়ে দেয়ায় স্থানীয় 9টি ইউনিয়নের কয়েকশো কৃষক চরম দুর্ভোগে পড়তে যাচ্ছেন। পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে থাকায় আগামী শুষ্ক মৌসুমে অন্তত ১৫০০ হেক্টর জমিতে ধান এবং সবজি চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ কৃষকদের সুবিধার জন্যই ২৩ কোটি টাকা খরচ করে এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল।
শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্ট। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল থেকে উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিস্তীর্ণ ধানের জমিকে রক্ষার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখতে 2010 সালে 23 কোটি টাকা ব্যয়ে এই মহামায়া প্রকল্পটি গড়ে তোলে সরকার। এর ফলে একদিকে যেমন কয়েক হাজার হেক্টর জমি সেচ ব্যবস্থার আওতায় আসে, একই সাথে পানির স্তর উপরে থাকায় পাহাড়ে চাষাবাদ শুরু হয় নানা ধরনের সবজির। পানিটাকে 8টি ইউনিয়নে সাপ্লাই দেওয়ার মাধ্যমে কৃষিকাজকে মূলত অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য এই মহামায়া প্রকল্পটা করা হয়েছিল। বছরের অন্যান্য সময় পাহাড়ি পানি জমিয়ে রেখে শুধুমাত্র শুষ্ক মৌসুমে পানি ছাড়ার কথা থাকলেও এখন তা মানা হচ্ছে না। স্লুইস গেট নষ্টের অজুহাতে পানি ছেড়ে দেওয়ায় পুরো প্রকল্পের পানির স্তর এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। পানি ছেড়ে দিচ্ছে, লেয়ার নিচে যাচ্ছে। ফার্মাররা আমাদের কাছে অভিযোগ করতেছে যে এখন তারা চাষাবাদের জন্য পানি পাচ্ছে না। অলরেডি আমরাও দেখতেছি এখানে পানি অলরেডি চলে গেছে। এখনো কিন্তু কৃষকের বীজতলা হয় নাই, তো এই পানি দিয়ে কৃষক বীজতলা করতে পারবে না, বোরোদানও করতে পারবে না। এই অবস্থায় আগামী মৌসুমে 9টি ইউনিয়নের অন্তত 1000 হেক্টর ধানের জমি এবং 500 হেক্টর জমি সবজি চাষ বাধার মুখে পড়বে। পানিগুলো সব ছাড় দিয়ে এখন শুকনা করিয়ে গেছে। এখন আমাদের কি 3 মাস 4 মাসও আর এটা পানি আগের মতন বড় হবে না। তবে এই ব্যাপারে কথা বলার জন্য মহামায়া প্রকল্পের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড কিংবা বন বিভাগের কোনো কর্মকর্তাকে প্রকল্প এলাকায় পাওয়া যায়নি। বর্ষা মৌসুমে এই পাহাড়ি অঞ্চলের পানি স্থানীয়দের কাছে ছিল অভিশাপের মতো, আর এর থেকে রক্ষার জন্য সরকার এখানে বাঁধ দেয়। কিন্তু বাঁধের স্লুইস গেটটি নষ্ট হয়ে যাওয়ায় এই পানি আবার জনগণের কাছে অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এমনকি এর থেকে কোনো উত্তরণের পথ তারা পাচ্ছে না। মিরেশ্বরের মহামায়া প্রকল্প থেকে কমল দে, সময় সংবাদ। 24 ঘন্টা জুড়েই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মেলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সৌর বিদ্যুতের মিনি গ্রিড প্রকল্প। সঞ্চালনজনিত সীমাবদ্ধতার কারণে দেশের যেসব এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছায়নি, সেসব এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে স্থাপিত হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের সফলতা বাড়াতে অর্থ সহায়তা ও অঞ্চল ভিত্তিক পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নরসিংদী থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন দেবাশিস রায়। নরসিংদীর পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদীর রায়পুরা প্রান্ত থেকে 30 মিনিটে নদীপথ পাড়ি দিলেই দেখা মিলবে পাড়াতলি গ্রামের, যেখানে এখনো পৌঁছায়নি জাতীয় গ্রিডের বিদ্যুৎ। কিন্তু না, সেখানকার আধার অনেক আগেই কেটে গেছে সৌর বিদ্যুতের হোম সিস্টেমে। তবে পদ্ধতিগত নানা সীমাবদ্ধতায় ঘরের আলো ছাড়া উৎপাদনশীল খাতে ব্যবহার করা যেত না সেই সৌর বিদ্যুৎ। সুখবর হলো, প্রায় বছরখানেক আগে সরকারি মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইটকলের তত্ত্বাবধানে অংশীদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাড়াতলিতে চালু হয়েছে 141 কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ চালিত মিনি গ্রিড প্রকল্প, যা বদলে দিয়েছে সেখানকার পুরো জীবনযাত্রা। ছেলেমেয়েদের লেখাপড়া করে তখন আমরা মিনি গ্রিড বিদ্যুৎ ব্যবহার করতেছি, আর নর্মাল তো আমরা সোলার ব্যবহার করতেছি। ডিজেল 200 টাকা যদি প্রতিদিন, হ্যাঁ জায়গাতে আমার 10 টাকা যায়। অন্ধকারের মধ্যে কাটাছিড়ি করতে পারতাম না, এখন তো আলো মানে সৌর বিদ্যুৎ পাওয়া তো আমাদের খুব সুবিধা হয়। কিন্তু মিনি গ্রিড আসার পর থেকে আমরা এটা আনলিমিটেড পাচ্ছি। 440 ভোল্টের 8 কিলোমিটার দীর্ঘ লাইনে বিদ্যুৎ পাচ্ছেন 6 শতাধিক পরিবার প্রতিদিনই, যার চাহিদা বাড়ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। যে এলাকাতে আমরা মিনিগ্রিড করতে পারছি সেখানে আসলে কমপ্লিটলি সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক মিনিগ্রিড আমরা দেখেছি যে ওরা ওয়ার্কশপের মাধ্যমে লেদ মেশিন বা অন্যান্য মেশিনগুলোও চালাচ্ছে। এদিকে সরকার মিনি গ্রিড সম্প্রসারণে নীতিগতভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা চাচ্ছি যে ক্রমান্বয়ে অফ গ্রিড এলাকাতে মিনি গ্রিডটাকে আরো বেশি পৌঁছে দেওয়ার জন্য মিনি গ্রিডে একটা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। তবে বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন, এমন পদ্ধতিতে এলাকা চিহ্নিত করে অগ্রসর হতে পারলে দ্রুতই সফলতা মিলবে। গভর্নমেন্টের যেটা করতে হবে যে মিনিগ্রিড প্রকল্পগুলিকে অর্থনৈতিক সহায়তা দিবে এবং জোন করে এই কোম্পানিটা এই জোনটাই শুধু দেখবে। বাংলাদেশের কতগুলি ডিভিশন আছে না, ডিভিশন ভিত্তিক করে দিতে পারে। 2020 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে যে 10% বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে, তা অর্জনে এমন গ্রিডের ব্যবহার বাড়ানো হলে কাঙ্ক্ষিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, রায়পুরা, নরসিংদী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার। দুপুরে নগরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম বাজার এলাকায় এই মানববন্ধন করেন তারা। গত 5 দিন ধরে সন্তান নিখোঁজ থাকায় শঙ্কা প্রকাশ করেন স্বজনরা। এ সময় দ্রুত সোহাগকে খুঁজে বের করে ঘটনার পেছনে রহস্য উদ্ঘাটনে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।
এতে স্টেডিয়াম বাজার ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরাও অংশ নেন। গত 9 ডিসেম্বর মধ্যরাতে র্যাব ও ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি নগরীর তেরোখাদিয়ার নিজ বাড়ি থেকে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 4র্থ বর্ষের ছাত্র সোহাগকে ধরে নিয়ে যায়। এই ঘটনায় গতকাল নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা আকাশুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। সাতক্ষীরায় গুলিতে একজন নিহত হয়েছে, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় রাতে সাতক্ষীরা খুলনা মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করা হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় 15 মিনিট গুলি বিনিময়ের পর গুলিবিদ্ধ 4 জন সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তির পর ডাকাত সর্দার আবু সাইদের মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে খুন ও ডাকাতি সহ 11টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবার তুরস্কের একটি মাছ ধরা নৌকার দিকে রুশ রণতরী থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুর্কি নৌকাটি রণতরীর বেশি কাছে চলে আসায় তাকে সতর্ক করার জন্য গুলি করতে বাধ্য হয় তারা। এই ঘটনার পর মস্কোয় নিযুক্ত তুরস্কের সামরিক দূতকে তলব করা হয়েছে। তুরস্কের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা না হলেও এই ঘটনা তদন্ত চলছে বলে জানানো হয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভিতালি চুরকিন অভিযোগ করেছেন, আইএসের তেল পাচারের বিষয়টি জেনেও জাতিসংঘের কাছে গোপন করেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এজিয়ান সাগরে তুরস্কের একটি মাছ ধরার নৌকা তাদের টহল রণতরী স্মেতলেভির খুব কাছে চলে আসে। স্মেতলেভির সাথে নৌকাটি দূরত্ব 600 মিটারের কাছাকাছি নেমে আসায় রণতরী থেকে বেশ কয়েকবার নৌকাটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সতর্ক বার্তা পাঠাতে বাধ্য হয়েই গুলি করে রাশিয়া। এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে এরই মধ্যে মস্কোয় নিযুক্ত তুরস্কের সামরিক দূতকে তলব করা হয়েছে। রোম সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ করেই এই বিষয়ে মন্তব্য করবে তুর্কি সরকার। আঙ্কারা মস্কো সম্পর্কে অবনতির জের ধরে তুর্কমেনিস্তান রোববার পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের সাথে একটি গ্যাস রপ্তানি চুক্তি করেছে। $100 কোটি চুক্তি অনুযায়ী তুর্কমেনিস্তানে একটি 1800 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হবে। গ্যাস রপ্তানির জন্য মূলত রাশিয়ার উপর নির্ভরশীলতা কমাতে তুর্কমেনিস্তান এই চুক্তির দিকে এগিয়েছে বলে গণমাধ্যমে মন্তব্য করা হয়েছে। আর রাশিয়া তুরস্ক সম্পর্কের অবনতিকে কেন্দ্র করে তুরস্কের সামরিক কর্মকর্তাদের রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আঙ্কারা সরকার। আঙ্কারা সরকার আইএসের সাথে তেল বাণিজ্য করছে, এই অভিযোগ অনেকদিন ধরেই করে আসছে রাশিয়া। এর তথ্য প্রমাণ হিসেবে কিছু ছবিও প্রকাশ করেছে মস্কো। এবার জাতিসংঘে রাশিয়ার দূত ভিতালি চুরকিন অভিযোগ করেছেন, আইএস সিরিয়া থেকে তেল পাচার করছে। এই তথ্য তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের কাছেও আছে, তবে তা গোপন করে জাতিসংঘের আইন অমান্য করেছে দেশ দুটি। গেল 24 নভেম্বর রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এক পর্যায়ে তুরস্কের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তানজিমুন নিয়াত, সময় সংবাদ। নিউজিল্যান্ড শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ড্যানডিনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কাকে 122 রানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন কিউই ব্যাটসম্যান গাপটিল। 296 রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। বেশিক্ষণ টেকে নিয়ে অধিনায়ক ম্যাথিউস ও চান্দিমালের জুটি। ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি করা চান্দিমাল ফিরে গেল পরবর্তীতে বিথানাগে ও শ্রীবারদানা কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে সৌদি ও বোল্টের বোলিংয়ের সামনে বেশিক্ষণ টেকে নিয়ে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত 282 রানে থামে সফরকারীদের ইনিংস। কিউইদের পক্ষে 3 উইকেট নেন টিম সৌদি। স্প্যানিশ লা লিগার খবর। ভিয়ারিয়ালের মাঠে হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার রাতের ম্যাচে স্বাগতিকদের কাছে 1-0 গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। ফলে পয়েন্ট টেবিলে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এখন 5 পয়েন্ট পিছিয়ে গেল রিয়াল। ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে একরকম খেই হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। বেল, বেনজেমা ও রোনালদোর
শক্ত আক্রমণ ভাগ নিয়েও ভিয়ারিয়ালের রক্ষণ ভাগের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি অতিথিরা। উল্টো ম্যাচের 8 মিনিটে রবার্তো সোলদাদোর গোলে লিড নেয় ভিয়ারিয়াল। এরপর প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। বিরতির পর ফিরেও একই চিত্র দেখা গেছে মাঠে। ফলে স্বাগতিকদের বিপক্ষে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে রাফা বেনিতেজের দল। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল, জঙ্গিবাদের অর্থায়ন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি শহীদ পরিবারের। উৎসবমুখর পরিবেশে পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ। আওয়ামী লীগের বৈধ প্রার্থী 233 জন, বিএনপির 219 জন। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে, হাইকোর্টের আদেশ। জিজ্ঞাসাবাদ করা যাবে নূর হোসেনকে, জানালেন আইনজীবী। এবং দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় কাটানি আতঙ্ক, সতর্ক অবস্থানে প্রশাসন। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।